আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। 2025 সালে অষ্টম শ্রেণীর নতুন বইয়ে আমরা অনেক পরিবর্তনও দেখতে পাচ্ছি। তো আজ আমরা দেখব বইয়ের উপরে যেরকম দেখাচ্ছে ঠিক সেরকমই ভিতরেও অধ্যায়গুলি আলোচনা করা হয়েছে। তা আমরা দেখে নিই এর সূচিপত্রটা একটু দেখব যে এখানে কি কি রয়েছে। প্রথম সূচিপত্রে আমরা দেখতে পেলাম প্যাটার্ন, মুনাফা, পরিমাপ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সহ সমীকরণ, সেট, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, তত্ত্ব, উপাত্ত, উত্তরমালা, বৈশিষ্ট্য যেটা থাকে। তো আমরা কথা না বলিয়ে প্যাটার্নে যাব। আসলে প্যাটার্নটা কি সেটা আমরা দেখব। প্যাটার্ন মানে আসলে একটা ডিজাইন, বৈচিত্র্যময়, প্রাকৃতিক, নানা রকম প্যাটার্ন ভরপুর। প্রকৃতির বৈচিত্র্য পূর্ণ আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করতে পারি। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো অন্যদিকে যাবে, সেই গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন। 5-এর গুণিতকগুলোর শেষে 0 বা 5 থাকে, এটিও একটি প্যাটার্ন। চলো আমরা একটু সহজভাবে বিষয়গুলো একটু দেখি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে প্যাটার্ন হচ্ছে গণিতের প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় বা উপায়ে কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যাস করা। প্যাটার্ন যে কোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর ও সহজবুদ্ধ করে তোলে। শিশুর লাল নীল আলাদা করা, 5-এর গুণিতক শেষে 0 এবং 5 হওয়া ইত্যাদি হচ্ছে প্যাটার্নের অংশ। চলো এবার আমরা প্যাটার্নের একটা বাস্তবিক উদাহরণ আমরা দেখব, যে কিভাবে প্যাটার্ন ম্যাচিং করা হয় সেটা আমরা দেখি। তো আমরা এখানে দেখব যে এরকম একটা চিত্র আমরা দেখতেছি যে প্যাটার্নের। তার আগে আমরা যেটা বলবো, এখানে আরেকটা চিত্র রয়েছে টাইলস। যেমন প্রথম চিত্রে দেখো তো টাইলসগুলো কীরকমভাবে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে প্যাটার্ন ম্যাচ করে এটা এখানে সাজিয়ে এখানে বসানো হয়েছে। এবার আমরা গাণিতিক সংখ্যার দিকে আসবো দ্বিতীয় চিত্রের মধ্যে। তা আমরা সেটাই এখানে করব। তো প্যাটার্নের মূল দিকগুলো হচ্ছে আমরা দেখব। যেমন এখানে 1 লিখতে হয়, এখানে 1, এখানে 1, আর বাকিগুলো হচ্ছে প্রথম অংশে 1 এবং শেষ অংশে 1। তারপর এখানে হবে উপরে দুটো অংশ আমরা যোগ করে বসাবো, এটা হচ্ছে 2। তাহলে এখানে কিভাবে বসাবো, সেম, এখানে বসবে 1 আর এখানে শেষ অংশে বসবে 1, এখানে বসবে, এই দুটো যোগ করলে তাহলে 3 হবে, আবার এই দুটো যোগ করলে আমার 3, এইভাবে হবে। ঠিক আমরা এখানে 1 লিখব, একদম লাস্টে 1 লিখব। এবার আমরা এই দুটো যোগ করলে কত হয়, 4, আর এই দুটো যোগ করলে কত হয়, 6, আবার এই দুটো যোগ করলে 4। তো এটাই হচ্ছে আমাদের প্যাটার্নের সাজানোর মূল প্রক্রিয়া। ঠিক আছে, তা আমরা যদি মূল এতে দেখি, সেম এখানে 4 হয়েছে, 6 হয়েছে, 4, 1, এইভাবে কিন্তু আমাদের প্যাটার্নটাকে সাজাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাই, তো দ্বিতীয় চিত্রের কথা এখানে বলা হয়েছে, শুরুতে 1 থাকবে এবং শেষে 1 থাকবে। ঠিক আছে, তারপর যোগফল সাজানো এই নিয়মের অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তবে 1, 4, 7, 10, 13 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান রয়েছে। যেমন 2, 4, 8, 16,
32। এখানে প্রতিবার প্রথম সংখ্যার দ্বিগুণ হচ্ছে দ্বিতীয়টা এবং দ্বিতীয়টার দ্বিগুণ সংখ্যা হচ্ছে তৃতীয়টা, এভাবে হয়ে আমার এখানে তৈরি হচ্ছে। তারপর এবার আমরা দেখব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নগুলো কি, যদি আমরা দেখি স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা কি। তো এবার আমরা দেখব মৌলিক সংখ্যা। এক থেকে বড় যে সব সংখ্যার এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে, অথবা ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 হচ্ছে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা, আর বাকি সবগুলি বিজোড়। স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। ক্রমিক সংখ্যা যে কোনো সংখ্যার সাথে এক যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়, যেমন 5, 5-এর সাথে এক যোগ করে 6, 6-এর সাথে এক যোগ করে 7, এগুলো ক্রমিক সংখ্যা। এবার আসো আমি গুরুত্ব সুন্দরভাবে বলে দিচ্ছি। তারপর হচ্ছে ফিবোনাচি সংখ্যা, এটা আমরা একটু দেখি, তারপর বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছে। ফিবোনাচি সংখ্যা যেটা 0, 1, 1, 2, 3, 5, 8, 13, এটা কীভাবে হলো? এই স্টেপটা আমরা 0-এর সাথে 1 যোগ করলে তাহলে 1ই হয়, এজন্য এখানে একটা আসে। আবার এই 1 যোগ করলে 2 হয়, দ্বিতীয় সংখ্যাটা আসবে। আবার 1, 2 যোগ করলে 3 হয়, ঠিক আছে? তো 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8, 5 যোগ করলে 13 হয়। তারপর এই 13 আর 8 যোগ করলে 21 হয়, 13 আর 21 যোগ করলে 34 হয়। এইভাবে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, এ ধরনের সংখ্যাকে ফিবোনাচি সংখ্যা বলা হয়। আর সেটা যদি আমরা দেখাতে যাই, ফিবোনাচি সংখ্যাটা এখানে আমরা 0 দিলাম মনে করেন, তারপর হচ্ছে 1, আবার 1 কেন হবে? প্রশ্ন আসে না? তো 0 যোগ 1, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? 1ই তো হবে। তাহলে এই দুটা আবার 1 যোগ 1, তাহলে আবার কত হবে? 2 নম্বর 2 হবে। তারপর তাহলে এখানে পরের সংখ্যাটা আমরা 2 পাচ্ছি, এবার তারপর সংখ্যাটা 3 পাবো। তার কারণটা কি? এই দুটো যোগ করেছি। এবার পরের সংখ্যাটা 5 পাবো, কারণটা কি? এই দুটা যোগ করেছি, এই দুটো আমরা কী করেছি? যোগ করেছি। তারপর সংখ্যাটা 8 পাবো, কারণ এই দুটো আমরা যোগ করেছি। তারপর সংখ্যাটা 13 পাবো, কারণ এই দুটো আমরা যোগ করছি। এভাবে আমাদের ফিবোনাচি সংখ্যাটা তৈরি হয় বা জেনারেট হয়। এবার আমরা আসি ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ এমন একটি চক যার পাশাপাশি ও উপর নিচের ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি ও কর্ণ বরাবর যোগ করলে প্রতি ক্ষেত্রে যোগফল একই হবে। তো এটা নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা যখন করব তখন আমরা এটা পড়ব। এবার দেখব 3 ক্রমের ম্যাজিক বর্গে 3 গুণ 9 সমান 9টি সংখ্যা থাকবে, তাই বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো সাজাতে হবে। এটা একটা প্রশ্ন। 4 ক্রমের ম্যাজিক বর্গে 4 × 4 সমান 16টি সংখ্যা থাকবে, বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো সাজাতে হবে। তো 4 ক্রমের ম্যাজিক বর্গে 4 × 4 মানে 16টি সংখ্যা থাকবে, বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো সাজাতে হবে। এরপরে কোনো সংখ্যাকে যদি দুটি অসমান উভয় জোড় অথবা উভয় বিজোড় সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা হয়, তাহলে এই সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তররূপে করা যায়। অন্তর মানে আসলে যে বিয়োগ। যদি এরূপ একাধিক উপায়ে প্রকাশ করা যায় তবে এই সংখ্যাকে একাধিকভাবে বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়। চলো আমরা মেইন বইয়ের দিকে আমরা চলে যাই।
আমরা যদি এদিকে আসি, এটা তো আমরা দেখেছি, এটাও বলেছি। এবার হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, মৌলিক সংখ্যা নির্ণয়। তো মৌলিক সংখ্যা কি আমরা তো জানি কি, যেই সংখ্যা মনে করো যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2কে 2 দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। 1কে 1 দিয়ে করা যায়, 5কে 5 দিয়ে করা যায়, 3কে 3 দিয়ে করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আমি যদি এখানে এই যে 5 লিখি, 5কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে? মনে হয় যাবে না। আমরা 5 দিয়ে ভাগ করতে পারতেছি। যেমন 7কে 7 দিয়ে ভাগ করতে পারছি, এটা মৌলিক সংখ্যা। এখানে কিন্তু 9 না, মৌলিক সংখ্যা হবে না, 9কে 3 দ্বারা ভাগ করা যায়। তারপর 13কে 13 দিয়ে ভাগ করা যায়, কিছু দিয়ে ভাগ করা যাবে না। 7 তো বলছি। 3ও আমার মৌলিক সংখ্যা, ঠিক আছে। 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 11 কিন্তু মৌলিক সংখ্যা আমার, কারণ 11কে 11 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এবার আমরা এই মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা টেকনিক আমরা দেখব। যেমন 1 থেকে বড় যেসব সংখ্যা 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, তার কোনো গুণনীয়ক থাকবে না, নেই। ওই আমি যেভাবে দেখালাম, এটা গুণফল না, এটা গুণনীয়ক, ঠিক আছে। তাকে ভাগ করে যেটা পাওয়া যায়, এটা পাওয়া যাবে না। আচ্ছা, ইরাটোস্থেনিস একটা ছাঁকনি আছে। ইরাটোস্থেনিস একটা ছাঁকনি সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এটা একটু ঘুরিয়ে পিছিয়ে কথাবার্তা আমরা সূত্র দিয়ে কিন্তু জানবো। একটু এভাবে একটু দেখে নিই। এই চার্টের মধ্যে আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা লিখে নিব। লিখে নেওয়ার ফলে আমরা যেটা করব, সবচেয়ে ছোট সংখ্যা মৌলিক সংখ্যার মধ্যে এটা হচ্ছে 2, এটা চিহ্নিত করব এবং এর গুণিতকগুলো কেটে দেব। 2 এর গুণিতকগুলো কী কী আছে? যেমন 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, ঠিক আছে। আমি যদি 3 গুণ করি তাহলে 6 হয়, 4 গুণ করলে 8 হয়, 5 গুণ করলে 10 হয়। এগুলো সব কাটা যাবে। 6 হলে 12 হয়, 7 হলে 14 হয়, তারপর এই 8 হলে 16 হয়, 9 হলে 18 হয়, 10 হলে 20 হয়, হ্যাঁ। আর 11 হলে 22 হয়, 12 হলে 24। এরকম করতে করতে আমরা এটা কেটে দিব, এগুলি এখান থেকে, ঘর থেকে 100 পর্যন্ত। এরপর ক্রমান্বয়ে 3, 5 এবং 7 মৌলিক ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিব। যেমন 7 এর মৌলিক সংখ্যার গুণিতক কাটবো। এতে 7 গুণ 14 আছে, পরে 3 7 21 আছে, এরকম যত আছে আমরা এগুলো কেটে দেব। তারপর হচ্ছে 3 এরগুলো কেটেছি, 5 এরগুলো কাটতে হচ্ছে, 5 5 25, 3 5 15, এগুলো সব কাট দিলাম। এরপরে আমাদের যা থাকে সেগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা। যেমন 31, 41, 61, 71, এগুলো তো কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 11, 2, 3 তো আছেই, 5, 7, 17। দেখো তো খুব খেয়াল করে, এই টেকনিকে করলে এটা করা যায়। এটা একটু লম্বা পদ্ধতি। এরপর আমরা সহজ একটা পদ্ধতি শিখব, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করা। এরকম একটা পদ্ধতি আমাদেরকে দিবে হচ্ছে এটা আমাদেরকে প্রশ্ন দিবে, আমাদেরকে সমাধান করতে হবে। তা আমরা এটা কিভাবে সমাধান করব? এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে, ধরো এটা এখানে আছে। এখন সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। যেমন 3, 10, 17, 24, 31। প্রদত্ত সংখ্যাগুলো আমরা এভাবে উপর দিকে লিখব। যেমন এখানে যেটা করা হলো 3, 3,
তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 17, তারপর বলছে কি 24, তারপর হচ্ছে 31। ব্যাপারটা খুবই সহজ। এখন আমাকে এই 3 থেকে 10-এর মধ্যে যেতে গেলে 10 থেকে আমরা 3 বিয়োগ করলে কত হয়? 7। এটা দেব। আবার 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়। এবার আমার কিভাবে পাবো এই সংখ্যাটা? এই 17 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 7 হবে। তাহলে এইভাবে হবে, এটা 7। এবার 24 থেকে 17 বাদ দিলে কত হয়? এটা হচ্ছে 7। অথবা 17-এর সাথে 7 যোগ করলে 24 হয়। এবার আমরা 31 কীভাবে পাবো? আমরা 31 থেকে 24 বাদ দিয়ে দিই। আমি একটু দেখাই। 31 আমি 24 বাদ দিয়ে দিই, আলটিমেটলি 7ই হবে। 11 থেকে 4 গেলে 7, এদিকে 2 থেকে 2 গেলে 2 হয়, 0 হয়, 7ই হবে। সুতরাং এটা আমার এখানেও কত হচ্ছে? 7। এটা অনেকভাবে কিন্তু তোমরা করতে পারো। হয় এখানে 10 থেকে এই 3 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 7 হবে। আবার 17 থেকে, যেহেতু গিভেন ভ্যালু হচ্ছে এইগুলা, 17 থেকে 10 বাদ দিলে 7 হয়, 24 থেকে 17 বাদ দিলে 7 হয়, 31 থেকে 24 বাদ দিলে 7 হয়। এরকমও করা যায়। অথবা আমি 10-এ যেতে 3-এর পরে কত যোগ করতে হবে? 7। এটা বিয়োগ করে আমরা ভালো সংখ্যা পাবো, আর যোগ করে এটা মিলাতে পারবো। সো অতএব প্রতিবারই পার্থক্য হচ্ছে 7। অতএব পরবর্তী দুটি সংখ্যা ক্রম হবে 31। এখানে ডট ডট করা আছে, তো তার মানে এখানে আরও কত হবে? এই যে এখানে ডট মানে আরও আছে সংখ্যা। আমরা কি কত সংখ্যা হবে? এই 31-এর সাথে আমার কত যোগ করবো? 7 যোগ করতে হবে। 31 আর 7 যোগ করলে আমার পরবর্তী সংখ্যা 38 হয়। তো সেটা কিভাবে? এটার সাথে 7 যোগ করতে হবে। এখানে যদি 7 দিই, স্যার আমার এখানে 38 হবে। এখানে হবে 38। তাহলে এইভাবে চাইলে আমরা সংখ্যাগুলো যোগ করতে পারি। এবং 38-এর সাথে যদি আমি 7 যোগ করি, 45 হবে। যদি 38-এর সাথে আমি যোগ করি, তাহলে এটা হবে কি? 45। এই যে দিলাম, এটা হচ্ছে 45। এটা হচ্ছে 45। তাহলে এভাবে আমরা চাইলে শ্রেণী নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করতে পারবো। এবার হচ্ছে আমাদের এই আরো কিছু সংখ্যা আমাদের এখানে আছে। তো এই সংখ্যাগুলো আমরা কিভাবে আসলে নির্ণয় করতে পারবো? তো সেটা যদি আমরা দেখি, আমরা মূলত প্যাটার্নে যেহেতু আসি, সো এখানে আরও অনেক সংখ্যার উদাহরণ দেওয়া হলো। উদাহরণ হচ্ছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করা বলা হয়েছে। এখানে 1, 4, 9, 16, 25 দেওয়া হলো। এখানে আমরা কি করতে পারি? আমরা এগুলো উপর দিয়ে লিখলাম, এবং লেখার পরে যদি আমরা করে থাকি, দেখো 4 থেকে 1 বিয়োগ দিলে 3 হবে, এখানে 3 হবে। 9 থেকে 4 বিয়োগ দিলে 5 হবে। 16 থেকে 9 হলে 7 হবে। 25 থেকে 16 9 হবে। তাহলে পরবর্তীটা কত হতে পারে? সেটা আমরা যেটা করতে পারি, আসলে যোগ করে এটা করা হয় এইভাবে। 25-এর সাথে 9 যোগ করতে হবে। 25-এর সাথে আমার 9 যোগ করলে, সো আমরা এখানে দেখতেছি প্রতিবারে পার্থক্য বেড়েছে নিচের দিকে 2 করে। কত করে বেড়েছে? 2 করে। পরবর্তী সংখ্যা হবে 25 যোগ 9-এর সাথে 2, পার্থক্যটা এখানে যোগ করতে হবে। এবার একটু ভিন্ন আছে, এখানে যে পার্থক্য আছে, প্রতিবার পার্থক্য হচ্ছে যেমন 5 থেকে 3 2 পার্থক্য, 7 থেকে 5 2 পার্থক্য, 9 থেকে 7 2 পার্থক্য।
প্রতিবারই 2 2 ডিফারেন্স থাকে। তাহলে এই 25-25-এর সাথে আমরা এই 9 আছে না, 9-এর সাথে 2 যোগ করব, তাহলে 11 হয়। 25 আর 11 36। তাহলে এখানে পরবর্তী সংখ্যা হবে আমার 36। এবার সংখ্যা 3 নাম্বার, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এগুলো দেওয়া হলো। আমরা এটা শিখে কীভাবে নির্ণয় করব। আমরা চলে যাই, হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি, এখান থেকে আমরা করব। সো আমরা এখানে আচ্ছা, এখানে কিভাবে করা হলো, এই সংখ্যাটা আমাদের দেওয়া হলো, আমরা এটা এখানে লিখে নিলাম। এখন বিষয় হচ্ছে এগুলো কীভাবে আসলো। ভেরি সিম্পল জিনিস, এই দুটো আমরা যদি যোগ করি তাহলে এটা আসবে। ঠিক আছে, প্যাটার্নটি আমরা কীভাবে পাবো। আবার এই দুটো যোগ করলে নিচে হচ্ছে 11 পাবো, এই দুটো যোগ করলে 17 পাবো, এই দুটো যোগ করলে আমরা কত বলতে 28 পাচ্ছি, এই দুটো যোগ করলে 45 পাচ্ছি। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর একটি প্যাটার্ন লেখা রয়েছে। এরপর পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান হবে। অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28। এই দুটা, এটা না, এই 17 যোগ 28, এই 17 যোগ 28 যদি আমরা করে থাকি সেখানে হবে 45। এটা হবে হলো 45। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে আমার কত, এখানে তো 45 আছে, তাই না। এই 45 যদি এটা ভেরি সিম্পল জিনিস, এটা যোগ করলে 17 হচ্ছে, আবার 17-এর সাথে 28 যোগ করলে আমার এখানে 45 হবে, এটা কিন্তু 45 হচ্ছে। ঠিক আছে, আমরা যেহেতু যোগ করেছি সেজন্য আমাদের এভাবে করতে হয়। এগুলো যোগ করলে উপরগুলো যোগ করে আমরা সেই সংখ্যাটা পাই। এই যে 28 আর 17 যোগ করলাম 45 হয়েছে। তো চলো এবার আমরা আরও বেশ কিছু কাজের দিকে যাই। এরকম কাজ হতে দিবে 0 থেকে 34 পর্যন্ত এখানে দেওয়া হলো বিভিন্নভাবে। তো সংখ্যাগুলোকে ফিবোনাচি সংখ্যা বলা হয়, কারণ 0 1, তাহলে আমার দ্বিতীয় ধাপের সংখ্যা হচ্ছে 1, তারপর হচ্ছে 1 1 যোগ করলে 2 হয়, তাহলে 2 হচ্ছে। এবার 3 করতে আসলো, তার আগে দুটো সংখ্যার যোগফল 3 আসবে। তারপর হচ্ছে 5, তার আগে দুটো সংখ্যার যোগফল, এই দুটার 5। এবার 13 কেমনে আসবে, তার আগে দুটো সংখ্যা 5 এবং 8 যোগফল, তো 13। 21 কী আসবে, 8 এবং 13 যোগফল 21। এইভাবে করে আমাদেরকে যেতে হচ্ছে। ঠিক আছে, তো সংখ্যাগুলোকে ফিবোনাচি বা সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি, তো লক্ষ্য করো 2 পাওয়া যায় এবং পূর্ববর্তী দুটির যোগফল হচ্ছে 1 যোগ 1, এই যে এই দুটার, তাহলে 2 হলো। 3, দুটি সংখ্যার যোগ করে 1 এবং 2 হচ্ছে 3, এই যে 1 আর 2 এই দুটো হচ্ছে 3। তারপর 21 হচ্ছে কি, 2টি 21 হচ্ছে এই যে 8, 8-এর সাথে 13 যোগ করলে কি হয়ে যায়, 21 হয়ে যায়। এভাবে 21। আচ্ছা, পরবর্তী 10টি ফিবোনাচি সংখ্যা বের করো, এ ধরনের কথা বলতে পারে এগুলোতে। ঠিক আছে, তো এরকম করে আমরা ফিবোনাচি সংখ্যা বের করতে পারি। স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় আমরা জানি কিনা, স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে, আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। দেখো, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা সাধারণত সামান্তরালের একটা প্রক্রিয়া আমরা ইতিমধ্যে জানি, যেটা সাধারণত 9-10-এই বেশি করে এটা আলোচনা করা হয়।
আমরা যদি এখানে কীভাবে জানবো, সূত্রটা আমরা জানলে তার আমাদের প্রবলেম নাই। তাহলে আমরা কি করব, এনতম পদে রাখি, এটা হতো 10, এরকম যুগ করে আমরা ক্রমিক সংখ্যা 10, এগুলো সবগুলো যোগফল আমার কত হবে, কত তো অনেক খবরে যাবে। আমরা শর্টকাটে কীভাবে এটা করতে পারি, সংক্ষেপ যদি আমরা করে থাকি, সেটাকে প্রথম পদ আমি যদি ধরি এখানে 1, তো তার দ্বিতীয় পদ হচ্ছে 10, না মানে শেষ পদ হচ্ছে 10 সমান কত 11। তাহলে দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল, দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল 11। আর যদি চিন্তা করলে বোঝা যায় সেটা কিভাবে। এখানে আমরা 9 আছে, তো 9-এর সাথে 2 যোগ করলাম, তো 11 হয়ে গেল। ঠিক আছে, একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং যোগফল আমরা যেটা পারি 11 গুণ 5, মানে এখানে তো 5 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 4 5, এই 5 জোড়া সংখ্যা, এই জন্য 11-এর সাথে আমরা 5 গুণ করলে 5 11 55 এরকমও হয়। এবার এটা যদি আমরা যে প্রকৃত কৌশল যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের কিভাবে এটা আমরা বের করব, এটার জন্য শান্ততার একটা সূত্র আছে। সেটা হচ্ছে, সূত্রটা হচ্ছে যোগফল সমান আমরা পাচ্ছি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এই সূত্রটা তোমরা মনে রাখবা। এখানে কিভাবে করা হয়েছে, একটু ক্রিটিক্যাল করা হয়েছে। 1 থেকে 10 দিল, আবার উল্টা সংখ্যা এখানে লিখে দিল। এবার জোড়ায় জোড়ায় কি করো, আর যদি যোগ করো, এখানে কিন্তু 5 জোড়া বলা হচ্ছে, টোটাল হচ্ছে 10 জোড়া, 5 জোড়া 5 জোড়া 10 জোড়া। আর ক 2 ক, আমাদের এখানে সব কিছু যোগ করার পরে 2 ক 1 যোগ 10, মানে 1 যোগ 10 ইন্টু 10। তার কারণ তো আমি বলেছি এটা এখানে আছে, এটা নিলাম ইন্টু 10। এইভাবে ভাগ ক সমান 2 দিয়ে ভাগ করলে আমাদের এটা থাকে। আবার 2 দিয়ে ভাগ থাকবে 11 গুণ 10, তাহলে কি হয় 5 দুগুণ 10 হয়, এটা কাটাগেলে 5 দুগুণ 10 হয়, 5 হয়, 5 11 55 হবে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা, পদ টোটাল কয়টা পদ, 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম করে পদ হচ্ছে 10টা পদ। পদ সংখ্যা কয়টা, 10টা, এটা হচ্ছে 10, এটা পদ সংখ্যা। আচ্ছা, ডিভাইডেড বাই 2। তাহলে এইগুলো আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় পদ্ধতি। শিক্ষার্থী বন্ধু, আমরা আর একটু ডিবে যাচ্ছি। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। একথা যখন তোমাদেরকে বলা হবে তখন কি করবে? তো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? ক্যালকুলেটরের সাহায্যে সহজে যোগফল পাই 100। তাহলে 1 থেকে আমার 19 পর্যন্ত যে এগুলো প্রথম যে বিজোড় সংখ্যা যেটা, সেগুলো এখানে কিন্তু বিজোড়গুলো নেওয়া হয়েছে 100। এবারে প্রথম পঞ্চম বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না। এই ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। তাহলে 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় 1 প্লাস 20 সমান কত? 20। 1 প্লাস 19 প্লাস 1 প্লাস 19 সমান 20। 3 প্লাস 17 সমান 20। এভাবেই তো হইতে আছে। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল হচ্ছে 20। সুতরাং সংখ্যাগুলোর আমাদের যেটা হচ্ছে 5 গুণ 20 সমান 100। তোমরা লক্ষ্য করলে বুঝবা যে 1 যোগ 3 সমান 4 হয়, একটি পূর্ণবর্গ সংখ্যা। 1 যোগ 3 যোগ 5, 3টা হলো 9, পূর্ণবর্গ সংখ্যা। 1 যোগ 3 যোগ 5 যোগ 7, 16, একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার আমরা এদিকে একটু আসি। এখান থেকে সব কিছু লেখা আছে, 1 3 4 5 এভাবে লেখা আছে। আমাদের এখানে একটা মানে একটা ঘর, 3টা মানে এখানে 3টা ব্লক, 4টা মানে এখানে 4টা ব্লক, তো 5টা মানে এখানে 5টা ব্লক। এবার এখানে 9টা। কীভাবে? আমার এখানে 4টা ব্লক হবে। এই দুটো ব্লক যোগ করলে আমাদের 4টা ব্লক হচ্ছে। আবার এই দুটো ব্লক আমরা যোগ করলে এখানে 5টা ব্লক হবে, 9টা ব্লক হবে। আবার এই দুটো বুক আমরা যদি যোগ করি
তাহলে এই লাস্ট ব্লকটা হবে। সো এই ব্লক বা প্যাটার্নগুলো আমরা খেয়াল করলে অনেক কিছু জানতে পারবো। দুটি সংখ্যা দুটিকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেটা আমরা কিভাবে দেখব, চলো আমরা একটু দেখি। আমরা যদি এটা করে থাকি, যেমন 2 এর বর্গ আমরা কিভাবে করব সমষ্টি রূপে, তাহলে 1 যোগ 1 এরকম যখন করব আমরা, এটা আমাদের বর্গ হয়ে গেল। তো অ্যাকচুয়ালি 1কে বর্গ করলো যা, না করলো তা, তাহলে 1 1 2 হলো। তাহলে আমার এটা বর্গ হচ্ছে 2, 2 এর বর্গ হচ্ছে এইভাবে যোগ সংখ্যা আকারে। 5 এর বর্গ হবে 1 যোগ 2, 2 দুগুণে 4, আর এদিকে 5 ওকে 5, 4 এ 5 এ 2 দুগুণে 4, 4 এর 5 হয় 8, আর 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, তার মানে 8 8 4 10, 2 ওকে 2 মানে 1, 1 স্কোয়ার বা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বা 3 টু দ্য পাওয়ার 2, তাহলে 3 আর 3 এর একে হতো না, 3 3 9, 9 এর একে 10 হবে। তারপর যেমন 13 হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে এটা 4 আর এটা হচ্ছে 9, 9 4 13। তো এইভাবে তোমরা চাইলে যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে বর্গের সমষ্টি রূপে তোমরা প্রকাশ করবা, ঠিক এভাবে কিন্তু লিখবে। সো এবার আমরা এইদিকে একটু যেটা বললাম, আমি তো তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, এই যে এটার কথাই বললাম। তো খুব সহজে তোমরা চাইলে এ ধরনের অঙ্কগুলো গঠন করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক রাখবে। তো আশা করি সবাই আমার ভিডিওটা উপভোগ করতে পারবে এবং খুবই শর্টকাটে তোমরা অঙ্ক শিখতে পারবে। প্রত্যেকটা অধ্যায়ে ধারাবাহিকভাবে আমি এগুলো পাবলিশ করব, তো তোমরা দেখতে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে। আশা করি সাথে থাকবে। সাথে থাকলে হয় কি, এই জার্নিতে তোমাদেরকে নিয়ে আমরা সফল হব, তোমরাও অনেক কিছু বুঝবে। তা বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।